আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স পাঠশালা সৌজন্যে। আজকে আমরা আলোচনা করব নির্ণায়কের আরো বেশ কিছু প্রমাণ নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা পূর্ব থেকে এখানে একটি প্রমাণ লিখে রেখেছি যে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এই মানটি থেকে রাইট হ্যান্ড সাইডের মানটিকে প্রমাণ করতে হবে। তো আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের মানটিকে প্রমাণ করার জন্য কাজ শুরু করব। তো আমরা পূর্বেই একটি ভিডিওতে বলেছিলাম যে এই প্রমাণগুলো করার ক্ষেত্রে আমরা যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামে দুইটি মানকে যদি আমরা জিরো বানাতে পারি তাহলে আমাদের জন্য প্রমাণটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ কলামটা হচ্ছে কলাম 1, এই সম্পূর্ণ কলামটাকে আমরা বলবো কলাম 2 এবং এই সম্পূর্ণ কলামটাকে আমরা বলবো হচ্ছে কলাম 3। আমরা যদি কলাম 1 থেকে 2 কে মাইনাস করি তাহলে 0 হচ্ছে, এবং কলাম 2 থেকে 3 কে যদি আমরা মাইনাস করছি তাহলে কিন্তু আমাদের উপরে 0 চলে আসছে। কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইডটা একটু লক্ষ্য রাখতে হবে। আমরা যদি রাইট হ্যান্ড সাইডে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি মানের শুরুতে কিন্তু p এর অবস্থান, এরপরে হচ্ছে 1 এর অবস্থান। তা আমরা যদি কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করি তাহলে কিন্তু এখানে 1 মাইনাস p চলে আসবে। তো ওই রাইট হ্যান্ড সাইডের বিষয়টি বিবেচনা করে আমরা এখানে কলাম 2 থেকে কলাম 1 মাইনাস করব, তাহলে কিন্তু আমাদের এখানে p মাইনাস 1 চলে আসবে। তো আমরা এই কাজটি করব। এখন এই করব কলাম 2 থেকে কলাম 1 কে যদি আমরা এখানে মাইনাস করি তাহলে 1 মাইনাস 1 0, p থেকে 1 মাইনাস করলে হবে p মাইনাস 1, p স্কয়ার থেকে 1 মাইনাস করলে হবে p স্কয়ার মাইনাস 1। এবার আমরা কলাম 3 থেকে যদি কলাম 2 কে মাইনাস করি তাহলে হবে এখানে 1 মাইনাস 1 হয়ে যাবে 0, p স্কয়ার থেকে p মাইনাস করলে হবে p স্কয়ার মাইনাস p। যদি আমরা p টু দি পাওয়ার 4 থেকে p স্কয়ার মাইনাস করি তাহলে হবে p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার। যেহেতু আমাদের দুইটি জিরো চলে এসেছে তা আমরা আর কোনো কাজ এদের করতে হবে না, আমরা তৃতীয় কলামটা যা ছিল তাই বসিয়ে দিব 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। তো এখানে আমরা যে কাজটি করেছি সেই কাজটি কিন্তু সাইড নোটে অবশ্যই দেখাতে হবে। আমরা প্রথমত হচ্ছে কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করেছি, কলাম 2 মাইনাস কলাম 1, এবং পরবর্তী লাইনে সেই মানটিকে কিন্তু আমরা কলাম 1 এ বসিয়েছি, তাহলে হবে c1 প্রাইম। যার মধ্যে মানটা বসাতে হয় তার উপর একটি প্রাইম দিতে হয়। এবং আমরা কলাম 3 থেকে কলাম 2 বিয়োগ করেছি, কলাম 3 মাইনাস কলাম 2। তো সেই অ্যান্সারটি কিন্তু আমরা পরবর্তী লাইনের কলাম 2 তে বসিয়েছি, তাহলে হবে c2 প্রাইম। এবার আমরা মান নির্ণয় করব। মান নির্ণয় করতে হলে প্রথমে হবে প্লাস, তারপরে মাইনাস এবং তারপরে হবে প্লাস। আমরা যদি প্লাস 0 কে নিয়ে মান নির্ণয় করি তার অ্যান্সার হবে 0, এবং মাইনাস 0 কে নিয়ে যদি আমরা মান নির্ণয় করি তার অ্যান্সার হবে 0। যদি তোমাদের এই জিনিসটি বুঝতে অসুবিধা হয় তাহলে পূর্ববর্তী ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিবে। তাহলে আমরা পরবর্তীতে চলে আসবো কোথায়, প্লাস 1 এ। যখন আমরা এখানে প্লাস 1 নিব তখন এই প্লাস 1 বরাবর সারি এবং কলাম বাদ চলে যাবে, বাকি থাকবে এই চারটি মান। সেটা হচ্ছে কত, p মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস p, p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দ্বিতীয় কলামটি রয়েছে সেই কলামের থেকে কিন্তু আমরা কিছু মান কমন নিতে পারি। আমরা যদি এই অংশটা তো লক্ষ্য করি তাহলে কিন্তু এখান থেকে p কমন নেওয়া যায়। এখান থেকে যদি আমরা p কমন নেই তাহলে অবশিষ্ট থাকবে p মাইনাস 1। এবং আমরা যদি পরবর্তী যে সারি সেই সারিতে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশ থেকে কিন্তু চাইলে p স্কয়ার কমন নেওয়া যায়। আমরা যদি p স্কয়ার এখান থেকে কমন নেই তাহলে p টু দি পাওয়ার 4 থেকে p স্কয়ার কমন নিলে অবশিষ্ট থাকবে p স্কয়ার, এবং মাইনাস p স্কয়ার থেকে যদি আমরা p স্কয়ার কে কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে 1। তো এবার নির্ণয়কের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম থেকে আমরা যে কোনো মানকে কমন নিতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই লাইনটির মধ্যে প্রথম সারিতে যে মানগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা p মাইনাস 1 কমন নিতে পারি, এবং দ্বিতীয় সারিতে যে মানগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা p স্কয়ার মাইনাস 1 কে কমন নিতে পারি। তো যেহেতু আমরা এখান থেকে p মাইনাস 1 কমন নিয়ে নিয়েছি তাহলে অবশিষ্ট থাকবে শুধুমাত্র 1। এখান থেকে যেহেতু আমরা p মাইনাস 1 কে কমন নিয়েছি তাহলে অবশিষ্ট থাকবে শুধুমাত্র p। আর এই জায়গা থেকে যেহেতু আমরা p স্কয়ার মাইনাস 1 কে কমন নিয়েছি তাহলে এখানে অবশিষ্ট থাকবে 1। এখান থেকে p স্কয়ার মাইনাস 1 কমন নেওয়ার ফলে অবশিষ্ট থাকবে হচ্ছে p স্কয়ার। তো এখন আমরা যে নির্ণয়কের ভিতরে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে কোনাকুনি গুণ করে দিব, মাঝে একটি মাইনাস দিব। তাহলে আমরা যদি 1 এর সাথে p স্কয়ার কে গুণ করি তাহলে হবে p স্কয়ার, সূত্র অনুযায়ী একটি মাইনাস, p এর সাথে যদি 1 কে গুণ করি তাহলে হবে হচ্ছে p স্কয়ার মাইনাস 1। আমরা এই অংশটা থেকে কিন্তু চাইলে p কমন নিতে পারি। এই অংশটা থেকে যদি আমরা p কমন নেই তাহলে এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে একটি p, মাইনাস p থেকে যদি p কমন নেই অবশিষ্ট থাকবে হচ্ছে একটি 1। এই লাইনটাকে যদি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে এই p টা চলে আসবে সবার সামনে,
এবং পি মাইনাস ওয়ান কিন্তু দুইটি রয়েছে, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তো এখানে আমাদের পাওয়ার ওয়ান আছে এবং এখানেও পাওয়ার ওয়ান রয়েছে। তাহলে আমরা এই ওয়ান এর সাথে ওয়ান পাওয়ার যোগ করলে হয়ে যাবে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর অবশিষ্ট থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা কিন্তু মূলত আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের নির্ণয় রাইট হ্যান্ড সাইড। তো আমরা খুব সহজেই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলেছি। আশা করছি তোমরা প্রমাণটি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি প্রমাণে চলে যাচ্ছি। এখন আমরা প্রমাণ করব এই প্রমাণটিকে। এই অধ্যায়ের মধ্যে যদি আমরা সহজ প্রমাণগুলোর মধ্যে বলি, এই প্রমাণটি হচ্ছে একটি সহজ এবং গুরুত্বপূর্ণ প্রমাণ। তো এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে 4x স্কয়ার y স্কয়ার এবং z স্কয়ারকে প্রমাণ করব। তো আমরা পূর্বের মতোই লেফট হ্যান্ড সাইডকে আগে নিয়ে নিলাম এখানে। তো এই প্রমাণটিতে যদি আমরা প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম তিনটি কলামে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো প্রথম কলাম থেকে কিন্তু আমরা চাইলে x কমন নিতে পারি, যেহেতু প্রতিটি জায়গায় কিন্তু আমাদের x এর অবস্থান রয়েছে। আমরা দ্বিতীয় কলাম থেকে কিন্তু চাইলে y কমন নিতে পারি এবং তৃতীয় কলাম থেকে কিন্তু আমরা z কমন নিতে পারি। তো আমরা সেই কাজটি প্রথমত করব। প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y এবং তৃতীয় কলাম থেকে z কে কমন নিয়ে নিলাম। তাহলে আমরা দেখব অবশিষ্ট মানগুলো কি। এখান থেকে যদি আমরা x কমন নিই আরেকটি x থাকবে, এখান থেকে x কমন নিলে আরেকটি y থাকবে, এখান থেকে যদি আমরা x কমন নিই একটি z থাকবে। আমরা দ্বিতীয় কলাম থেকে যদি y কমন নিই তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে x, এখান থেকে y কমন নিলে অবশিষ্ট থাকবে হচ্ছে মাইনাস y, যেহেতু আমরা এখান থেকে y কমন নিয়েছি বাকি থাকবে হচ্ছে z। আমরা তৃতীয় কলাম থেকে z কে কমন নিয়েছি এখানে, যদি আমরা তৃতীয় কলাম থেকে z কমন নিয়ে থাকি এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে x, এখানে অবশিষ্ট থাকবে y এবং এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে মাইনাস z। আবার যদি আমরা নির্ণয়কের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবারও প্রথম সারি থেকে x কমন নেওয়া যাচ্ছে, দ্বিতীয় সারি থেকে y এবং তৃতীয় সারি থেকে কিন্তু z কমন নেওয়া যাচ্ছে। সুতরাং আমরা পুনরায় x, y এবং z কে কমন নিব। তাহলে এখানে অবশিষ্ট থাকবে, যদি আমরা x কমন নিই 1, এখানেও 1 থাকবে এবং এখানেও 1 থাকবে। যেহেতু আমরা দ্বিতীয় সারি থেকে y কে কমন নিয়েছি তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 1, মাইনাস 1 এবং 1। তৃতীয় সারি থেকে যেহেতু আমরা z কে কমন নিয়েছি তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 1, 1 এবং মাইনাস 1। এবার আমরা আর কিছুই না, আমরা কিন্তু চিরচেনা যে একটি ফরম্যাট ছিল নির্ণয়কের মান নির্ণয়, সেই মান নির্ণয়টি করব। তো মান নির্ণয় করার ক্ষেত্রে প্রথমটি হয় প্লাস, দ্বিতীয়টি মাইনাস এবং তারপরেরটি হয় প্লাস। এটা এভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে। তো আমরা যদি নির্ণয়কের বাহিরে লক্ষ্য করি x স্কয়ারের সাথে x এর সাথে যদি আমরা x কে গুণ করি তাহলে হবে x স্কয়ার, y এর সাথে y কে গুণ করলে হবে y স্কয়ার এবং z এর সাথে যদি আমরা z গুণ করি তাহলে হবে z স্কয়ার। তো এই অংশটা যদি আমরা মান নির্ণয় করি, প্রথমেই রয়েছে হচ্ছে প্লাস 1। যখন আমরা প্লাস 1 নিব, প্লাস 1 বরাবর সারি এবং কলাম বাদ যাবে, বাকি থাকবে চারটি মান। সেই মানগুলো হচ্ছে মাইনাস 1, 1, 1 এবং মাইনাস 1। তার পরবর্তীতে যদি আমরা দ্বিতীয় অংশে চলে আসি তাহলে এখানে মাইনাস 1 কে যখন আমরা নিব তাহলে মাইনাস 1 বরাবর সারি এবং কলাম বাদ চলে যাবে, বাকি থাকবে কিন্তু এই চারটি মান। তো সেই মানগুলো হচ্ছে 1, 1, 1 এবং মাইনাস 1। যখন আমরা প্লাস 1 কে নিব, প্লাস 1 যখন নিব প্লাস 1 বরাবর কিন্তু সারি এবং কলাম বাদ হয়ে যাবে, বাকি থাকবে হচ্ছে এই চারটি মান। সেই চারটি মান হচ্ছে 1, 1, মাইনাস 1 এবং হচ্ছে 1। আচ্ছা, তার পরবর্তীতে এখানে রয়েছে x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার প্লাস 1। এবার আমরা আড়াআড়ি গুণ করব, মাঝে একটি মাইনাস দিব। মাইনাস 1 এর সাথে মাইনাস 1 কে গুণ করলে হবে প্লাস 1, সূত্র অনুযায়ী একটি মাইনাস। এই 1 এর সাথে যদি আমরা 1 কে গুণ করি তাহলে এখানে হবে একটি 1। তার পরবর্তীতে এখানে রয়েছে হচ্ছে মাইনাস 1, এখানে আমরা আড়াআড়ি গুণ করলে মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হবে মাইনাসের 1, সূত্র অনুযায়ী একটি মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। তার পরবর্তীতে এখানে রয়েছে প্লাস 1 এবং এই 1 এর সাথে 1 কে আড়াআড়ি গুণ করলে হবে 1, সূত্র অনুযায়ী একটি মাইনাস এবং এই মাইনাসও হয়ে যাবে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। তো প্রথমত হচ্ছে আমরা ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটের কাজ করব, এরপর প্রথম ব্র্যাকেটের যে অ্যানসারটা পাবো সেটার সাথে বাইরের মানটাকে গুণ করব। তো আমরা প্রথমে এখানে লিখবো x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার। এই প্লাসের 1 এর সাথে যদি আমরা মাইনাসের 1 কে ক্যালকুলেশন করি তাহলে প্লাসের 1 এবং মাইনাসের 1 কাটা গিয়ে 0 হবে। ওই জিরোর সাথে যদি আমরা এখানে 1 কে গুণ করি তাহলে কিন্তু 0 হয়ে যায়। এর পরবর্তীতে মাইনাসের 1 এবং মাইনাসের 1 যদি আমরা যোগ করি তাহলে হবে মাইনাসের 2। ওই মাইনাসের 2 এর সাথে যদি মাইনাস 1 কে আমরা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে প্লাস 2।
এবার আমরা যদি প্লাসের 1 এবং প্লাসের 1 যোগ করি তাহলে হবে +2, +2 এর সাথে বাহিরের যে 1 রয়েছে তাকে গুণ করলে হয়ে যাবে +2। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর সাথে 2 যোগ অবস্থা রয়েছে, আমরা 2 এর সাথে 2 কে যোগ করলে হবে 4। ওই 4 এর সাথে কিন্তু বাইরের মানটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 4x² y² z², যেটি কিন্তু ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা কিন্তু খুব সহজেই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের মানটিকে প্রমাণ করেছি। তো আমরা এই ম্যাথটি যেহেতু x² y² এবং z² এর সাহায্যে করেছি, তোমাদেরকে আমরা সেম নিয়মে একটি ম্যাথ করতে দিচ্ছি যেটিতে থাকবে হচ্ছে a² b² এবং c²। তো তোমাদের সেই ম্যাথটি থাকবে হোমওয়ার্ক। আশা করছি তোমরা সেই ম্যাথটি করতে পারবে। আমরা মাত্র যে ম্যাথটি করেছি তোমরা সেম সেই নিয়মে হচ্ছে এই ম্যাথটি বাসায় প্র্যাকটিস করবে। সেখানে আমাদের ছিল x² y² এবং z², এখানে জাস্ট এই ম্যাথটিতে a² b² এবং c² দেওয়া রয়েছে। আশা করছি তোমরা ম্যাথটি করতে পারবে।